মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে আবারও ধোঁয়াশা। ভিসা চালু হতে পারে সিন্ডিকেটের মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা দুটো টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ফার্স্ট অফ অল, যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার যে সিন্ডিকেটটা, এটা প্রথমত আমি আলোচনা করব। সো বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু সকলে দেখেছেন এবং সকলে এই বিষয়টা নিয়ে কিন্তু অবগত আছেন। সো এটাকে উপেক্ষা করে কিন্তু অনেকে ফাইল জমা নিচ্ছে। যাক, যে যার মতো কাজ করছে করুক। মালয়েশিয়া কলিং ভিসা, বিশেষ করে আসিফ নজরুল সাহেব, তিনি কিন্তু তার একটা বিবৃতিতে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, এটা নিয়ে কিন্তু নিউজ ফিডে কিন্তু উত্তাল এই বিষয়টা নিয়ে, যে মালয়েশিয়া কলিং ভিসা আবারও সিন্ডিকেট, অর্থাৎ নতুন করে যে চুক্তিটা হয়েছে 40,000 কর্মীটা যাবে, অর্থাৎ এই 40,000 কর্মী যে সিস্টেমে যাবে এটা কিন্তু টোটালি কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে যাবে। অর্থাৎ পূর্বের ন্যায় যেভাবে আসলে কর্মীগুলো গিয়েছে মালয়েশিয়ায়, পূর্বের ন্যায় যেভাবে আসলে সিন্ডিকেট হয়েছে, এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু কর্মীগুলো যাবে। অর্থাৎ আমরা যেই আশা দেখছিলাম, বিশেষ করে যারা মালয়েশিয়া বর্তমান সময়ে যাবে বা যাওয়ার স্বপ্ন দেখছিল, তাদের জন্য হয়তো বা এটা একটু দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। কজ অনেকে কিন্তু ভেবে নিয়েছিল যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, হয়তোবা 3.5 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখের মধ্যে যেতে পারবে, সরকারি মাধ্যম হবে এবং নতুন চুক্তি স্বাক্ষরিত হবে, নবায়ন হবে। সো এটা কিছুই হচ্ছে না, পূর্বের ন্যায় আরও বেহাল দশা বলতে গেলে চলে। সো ওই যে মিডিল ম্যান, অর্থাৎ দালালের কথা, তিনি কিন্তু দালালের কথা বলেছে, মধ্যভোগী। অর্থাৎ মধ্যভোগী কারা? আপনারা, আমরা, আমাদের মতোই বাঙালি যারা ভিসা নিয়ে কাজ করে। অর্থাৎ একটা কোম্পানিতে যখন একটা কোটা হয়, অর্থাৎ মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি রয়েছে, যদি 100%-এর মধ্যে যদি আমি 80%ই ধরি, সেগুলো হচ্ছে ফেক। কজ আপনারা ইতিমধ্যে যারা মালয়েশিয়া গিয়েছে তাদের জিজ্ঞেস করবেন, তাহলে জানতে পারবেন। এবং গত যে 5 বছরে যারা মালয়েশিয়া গিয়েছে তাদের থেকেও আপনারা জিজ্ঞাসা করবেন যে মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কেমন, এবং এটা ভেবে আপনারা ফাইল লেনদেন করবেন বা জমা দিবেন। সো এখন যারা মালয়েশিয়া যাবেন, সো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেকটাই ধোঁয়াশা বা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। সো দ্বিতীয়ত বলতে চাই, যে সকল কর্মীগুলো আটকা পড়ে রয়েছে সে সকল কর্মীগুলোর বিষয়ে। কজ আপনারা দেখেছেন যে সকল কর্মীগুলো আটকা পড়েছিল তার মধ্যে কিন্তু 8,000 কর্মী নেওয়ার কথা ছিল। এখন আমরা অনেকে ভেবে নিয়েছিলাম, ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ থেকেও কর্মী নিবে, অন্যান্য কান্ট্রির থেকে সর্বাধিক, অর্থাৎ বাংলাদেশ থেকে সর্বাধিক কর্মী নিবে। কিন্তু আমরা জেনেছিলাম এক, হইল আর এক। বিষয়টা কিন্তু একটা ঘুরপ্যাচের মধ্যে পড়ে যায়, অর্থাৎ একটা ধোঁয়াশা, যেটা আমি প্রথমে বললাম। তো এখন 40,000 কর্মী যখন যাবে, অর্থাৎ আপনারা দেখেছেন 40,000 কর্মী নিয়ে কিন্তু স্বাক্ষরিত হয়েছে, আগামী 1 বছরে যাবে 40,000 কর্মী। এখানে দেখবেন যে একটা খুন খারামি তো দূরের কথা, একটা বিশাল একটা মারপ্যাচের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু বিশাল একটা সিন্ডিকেট হবে। অর্থাৎ আপনারা দেখেছেন যে সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে, কুয়েতে যেতে কত টাকা লাগে, এমন কিন্তু অ্যামাউন্ট কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রেও লাগতে পারে। তবে এই বিষয়টা পুরোপুরি আইডিয়া বেজ না, এটা আমরা ধারণা করে বলতে পারি, এবং আপনারাও ধারণা করে দেখেন কী পরিমাণ কর্মী আটকা পড়ে আছে এবং কী পরিমাণ কর্মী যাওয়ার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা দুটা মিলে যখন আপনি কম্পেয়ার করবেন, তখনই এই বিষয়টা আপনার কাছে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের আলোচনার যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে, আপনারা অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ঘনিষ্ঠ বন্ধু, অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে। অর্থাৎ আমরা বিশেষ করে তার যে আলোচনার বিষয়টা, অর্থাৎ তার যে বৈঠকে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ তার যে মুখ্য আলোচনা, আমরা সেটার অপেক্ষায় থাকবো। কজ এখন যে বিষয়টা আমরা বলছি, অর্থাৎ এখন যে বিষয়টা নিয়ে আমরা আসলে আপনাদের ক্লিয়ার কাট বলতে পারছি না, তবে যে ধোঁয়াশাটা হয়তোবা তার আলোচনার মাধ্যমে হয়তোবা এই বিষয়টা হয়তোবা কাটতে পারে। কজ আমরা সেটার অপেক্ষায় থাকবো যে অগাস্ট মাসে তিনি যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ তিনি যদি রিকোয়েস্ট করেন যে পূর্বের যে সকল এজেন্ট সাব এজেন্টগুলো যেভাবে আসলে যাদের সাথে যে চুক্তিটা ছিল, অর্থাৎ এই চুক্তিটা যদি নতুনভাবে যদি হয়, অর্থাৎ সরকারি কোনো মাধ্যমে হয়, এটার অপেক্ষায় হয়তোবা আমাদের থাকতে হবে। তাহলে হয়তোবা আমাদের কাছে এই বিষয়টা ফুল ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি বা বর্তমান কলিং ভিসার যে আপডেটটা। আজকের আপডেটটা এতটুকুই। মালয়েশিয়া ভিসা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আপনাদের জানার যদি ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।